আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শামীম আরা মুন্নি। প্রথমেই ইউসিবি সংবাদ শিরোনাম। বিশ্বকাপ জয়ের জন্য শ্রীলঙ্কার দেয়া 275 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। জয়াবর্ধনের দুর্দান্ত সেঞ্চুরি, টুর্নামেন্টের সর্বোচ্চ রান 20 রানের, উইকেট শিকারী জহির আফ্রিদি। বিশ্বকাপ ফাইনাল দেখতে টিভির সামনে কোটি কোটি ক্রিকেট প্রেমী। ঢাকায় শুরু হওয়া উৎসবের পর্দা নামছে মুম্বাইয়ে। নতুন বিচারক নিয়োগের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হচ্ছে জানালেন প্রধান বিচারপতি। বিচার বিভাগকে ব্যবহার করে বাকশাল প্রতিষ্ঠা করতে চায় সরকার, অভিযোগ বিএনপির। প্রতিবন্ধীদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে কর্পোরেট সেক্টর ও বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এবং সরকার বিরোধীদের অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান গাদ্দাফি সরকারের। খানিকটা শান্ত লিবিয়া তিউনিসিয়া সীমান্ত সচল হতে শুরু করেছে জীবনযাত্রা। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150 জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডন আনন্দ উৎসবের খবর। শুরুতেই পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। বিশ্বকাপ ক্রিকেটের স্বপ্নের ফাইনালে মাহিলা জয়াবর্ধনের অনবদ্য সেঞ্চুরিতে শ্রীলঙ্কার দেয়া 275 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাহিলা জয়াবর্ধনের অপরাজিত 103 রানে শ্রীলঙ্কা 6 উইকেটে 274 রান জড়ো করে। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই সতর্কতার সাথে এগুতে থাকে শ্রীলঙ্কা। 182 রানে 5 উইকেট হারালে মাহিলা জয়াবর্ধনে দায়িত্বের পরিচয় দেন ভালোভাবেই। অধিনায়ক সাঙ্গাকারাকে 48 রানে আর সামারাবীরাকে দ্রুত ফিরিয়ে দেন যুবরাজ। কাপুর গেদারাকে সাজঘরে পাঠিয়ে সর্বোচ্চ 21 উইকেট পাওয়া পাকিস্তানের শহীদ আফ্রিদির রেকর্ডে ভাগ বসান পেসার জহির খান। 275 রানের টার্গেটে বিনা রানে ওপেনার শেবাগকে আর 31 রানে সচিনকে হারায় ভারত। তবে গৌতম গম্ভীর ও কোহলি জুটি চাপ সামাল দেন। গম্ভীরের হাফ সেঞ্চুরিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 3 উইকেটে 177 রান। बैट के बीचों बीच से लगी splendid shot, no chance for Muthiah Muralidharan. He watches the ball go by. He's gone for it. He's gonna pick 4 বছরের জন্য শেষ হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আয়োজন বিশ্বকাপ ক্রিকেট উৎসব। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ দেখার জন্য আবারও 4 বছর অপেক্ষা করতে হবে ক্রিকেট প্রেমীদের। প্রায় 1.5 মাসের এই উৎসবে কখনো সময় কেটেছে রুদ্ধশ্বাসে, কখনো নিশ্চিত জয় পরাজয়ে। দলগুলোর পারফরমেন্স ছাড়াও খেলোয়াড়দের শারীরিক ফিটনেস, আবহাওয়া, মাঠের অবস্থা সহ নানা হিসেব নিকেশে দিন কেটেছে কোটি কোটি ক্রিকেট প্রেমীর। মুম্বাই শেষ হতে যাওয়া এই উৎসব বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছিল গত 17 ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আয়োজক হিসেবে সফল হল বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া। বিশ্বকাপ ক্রিকেটে ঢাকা, কলম্বো টু মুম্বাই যাত্রার খবর জানাচ্ছেন এস এম বাবু। 14 দেশের দলপতির উপস্থিতিতে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে পর্দা উঠেছিল 17 ফেব্রুয়ারি। একদিন পর শুরু মূল পর্ব। টানা 1 মাস 1 দিন অর্থাৎ 20 মার্চ পর্যন্ত 2 গ্রুপের 42টি ম্যাচের মধ্যে দিয়ে ঝরে পড়ে 6টি দেশ, 6টি দল। এরপর শীর্ষ 8-এর কোয়ার্টার ফাইনাল, যেখানে আরো বাদ যায় 4টি দল। শেষ 4-এ উপমহাদেশের বাংলাদেশ ছাড়া 3টি দলই যোগ্য হয়ে লড়াই করেছে সেমিফাইনালে। আর ফাইনালের টিকিট পায় এমন 2টি দেশ যারা এবার বিশ্বকাপের আয়োজকও বটে। এর ফলে যা নিশ্চিত হয়ে যায় তা হল এবারের বিশ্বকাপটি থেকে যাচ্ছে স্বাগতিক কোনো এক দেশে। গৌরবময় অনিশ্চয়তা খেলা ক্রিকেটে যেসব ঘটক বা অনুঘটক ঘটে থাকে তার প্রায় সবই ছিল এবারের আসরে, যার মধ্যে সবচেয়ে রুদ্ধশ্বাস হিসেবে বলা যায় ভারত ইংল্যান্ড ম্যাচটিকে।
ভারতের 338 রান তাড়া করে শেষ মুহূর্তে টাই করে ইংল্যান্ড। গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের অবস্থান নিয়েও চলেছে নানান হিসেব নিকেশ। বিশেষ করে গ্রুপ বিতে ইংল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের দিকে তাকিয়ে থেকেও হতাশ হয় বাংলাদেশ। শেষমেশ রান রেটের হিসেবে বাংলাদেশের যাওয়া হয়নি কাঙ্ক্ষিত শেষ 8-এ। লো স্কোরিং ম্যাচ হয়েছে অন্তত 3টি, যার 2টিতে বাংলাদেশ করেছে 58 এবং 78। অন্যটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কেনিয়ার সংগ্রহ ছিল 69 রান। বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয় শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার ম্যাচটি। বিশ্বকাপের সেমির দরজা পেরোতে না পারা দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এবারও সেই পর্ব অতিক্রম করতে পারেনি। প্রথম পর্ব থেকেই ঝরে যেতে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের সফল আয়োজক বাংলাদেশকে। প্রায় 1.5 মাস আগে ঢাকার সেই আয়োজনের সমাপ্তি হচ্ছে মুম্বাইয়ে, আর যেখানে আলো ছড়াবে এবারের বিশ্বকাপ উৎসবের 2 সহ আয়োজক ভারত, শ্রীলঙ্কা। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। টানা 44 দিনের ক্রিকেট মহাযজ্ঞের শেষ দিনে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে টেলিভিশনের সামনে চোখ রেখেছিলেন দেশের কোটি কোটি মানুষ। বাংলাদেশ না থাকলেও 2 যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কার এই ম্যাচে 2 দলের সমর্থকরা নিজ নিজ দলের জয় কামনা করেন। এমনকি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও ছিলেন এই কাতারে। তাওসিয়া ইসলামের রিপোর্ট। বাংলাদেশ নেই তাতে কি, টিএসসি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বড় স্ক্রিনের সামনে ভারত শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটি দেখে এভাবেই আনন্দে ভেসেছেন দর্শকরা। সেই সাথে কামনা করেছেন নিজ নিজ দলের জয়। ব্যতিক্রম ছিলেন না দেশের সাবেক ক্রিকেটাররাও। বেশ কজন একত্রিত হয়ে ফাইনালে নিজ নিজ দলকে সমর্থন দিয়েছেন তারা। শুধু সহ আয়োজক বাংলাদেশই নয়, বরং এই মহাযজ্ঞের শেষ দিনে ক্রিকেটে বিভোর ছিল গোটা ক্রিকেট বিশ্ব। তাওসিয়া ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে বিশ্বকাপে মোট 500 রান করে সর্বোচ্চ স্কোরার হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার তিলকরত্নে দিলশান। আর 21 উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন ভারতের জহির খান ও পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। আরও জানাচ্ছেন চিংয়েশা। শ্রীলঙ্কার ওপেনার তিলকরত্নে দিলশান বিশ্বকাপ শুরু করেন কানাডার বিপক্ষে সাবধানী হাফ সেঞ্চুরি দিয়ে। এরপর জিম্বাবুয়ের সাথে 144 রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি উপুল থারাঙ্গার সাথে 282 রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপ গড়েন দিলশান। এরপর নিউজিল্যান্ডের সাথে মাত্র 3 রান করে আউট হলেও কোয়ার্টার ফাইনালে 108 রান করে ইংল্যান্ডের বিরুদ্ধে 10 উইকেটের বিশাল জয়ের অবদান রাখেন তিনি। সেমিফাইনালে 73 ও ফাইনালে 33 রান করে টুর্নামেন্টে মোট 9 ম্যাচে 2 সেঞ্চুরি ও 2 হাফ সেঞ্চুরি সহ 500 রান করে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার হন তিনি। 482 রান করে ভারতের সচিন টেন্ডুলকার দ্বিতীয় ও 465 রান করে লঙ্কান দলপতি কুমার সাঙ্গাকারা তৃতীয় স্থানে। বল হাতে আসরের শুরু থেকেই চমক দেখান মূলত হার্ড হিটিং ব্যাটসম্যান হিসেবে পরিচিত পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। প্রথম 3 ম্যাচে 14 উইকেট নিয়ে আফ্রিদি সেমিফাইনাল পর্যন্ত 8 ম্যাচ খেলে মোট 21 উইকেট শিকার করেন। এর মধ্যে এই স্পিনার 2 বার 5 উইকেট করে তুলে নিয়ে অসাধারণ কৃতিত্ব দেখান। আর ভারতের জহির খান শুরুর দিকে খুব বেশি জ্বলে না উঠলেও শেষ পর্যন্ত 9 ম্যাচে 21 উইকেট নিয়ে যৌথভাবে সেরা উইকেট শিকারীর খেতাব পান। চিংয়েশা, এটিএন বাংলা। এবার অন্যান্য সংবাদ। নতুন বিচারক নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আর নতুন নিয়মের মাধ্যমে শিগগিরই 250 বিচারক নিয়োগ দেওয়া হবে। প্রধান বিচারপতির মতে দেশের বিভিন্ন ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মতো বিচার বিভাগেরও সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু তাই বলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব অবহেলা কাম্য নয়। এস এম বাবুর আরেকটি রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা, জজ আদালত স্থাপন এবং পরবর্তী করণীয় নির্ধারণ বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে ব্লাস্ট। এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।
যেখানে বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং গতিশীলতার জন্য বিচারকদের দায়িত্বশীলতার প্রসঙ্গ তোলেন তিনি। যেটা আমরা চাইবো both from the judges and the advocates, সেটা হচ্ছে সবাই যেন আমরা নিজের দায়িত্ব সুচারুভাবে পালন করার চেষ্টা করি। অ্যাডভোকেট সাহেবরা জাজদের করে ছেড়ে দেবেন না, জাজ সাহেবরা অ্যাডভোকেট করে ছেড়ে দেবেন, এটা ঠিক আইডিয়াল সিচুয়েশন নয়। সবার নিজের দায়িত্ব করলে দেখবেন যে দেশ এমনিই এগিয়ে যাবে, সেখানেই বোধহয় আমাদের সমস্যা বেশি আর। একই সাথে তিনি জানান, বিচারক স্বল্পতা কমাতে সবশেষ নেয়া উদ্যোগের কথা। 250 জজ আমরা নিতে যাচ্ছি, এর মধ্যে একটু অ্যামেন্ডমেন্ট আমরা করেছি, বয়সটা 32 বছর করা হয়েছে এবং সেখানে ক্রাইটেরিয়াতে দেওয়া হয়েছে, ওয়ান অফ দোজ ক্রাইটেরিয়া হচ্ছে বার কাউন্সিল পরীক্ষা পাশ করতে হবে। এর কিছু আমরা অ্যাড করেছি, সেই জিনিসটা একেবারে শেষ অবস্থায় আছে। খুব শীঘ্রই হয়তো আমরা রাষ্ট্রপতির অনুমোদনটা পেয়ে যাব। অনুষ্ঠানে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায় ছাড়াও বেশ কয়েকজন বিচারপতি এবং আইন বিশেষজ্ঞ বক্তৃতা করেন। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। বিচার বিভাগকে ব্যবহার করে এবং সংবিধান সংশোধনের নামে সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের গোলটেবিল বৈঠকে তিনি এই অভিযোগ করেন। রিপোর্ট করছেন মইনুল হাসান। গোলটেবিল বৈঠকে বক্তারা অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনরা গত 2 বছর ইতিহাস পাল্টে দিয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা করে চলেছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। বর্তমানে দেশ কোন সংবিধানে চলছে সরকারের কাছে তা পরিষ্কার করার আহ্বান জানান তিনি। এখন আমরা কোথায়? আমরা কি চতুর্থ সংশোধিত বাকশালী রাজত্বে নাকি 72 সালের সংবিধানে? তাও জানি না। সুরঞ্জিত বাবু দায়িত্ব নিয়েছেন যে আমাদের বিসমিল্লাহ থাকবে কি থাকবে না। এই যে সংকট, এ সরকার নিজে তৈরি করেছে। উদ্দেশ্য একটা, বাংলাদেশকে অস্থিতিশীল করা। এদিকে রাজধানীর ভাসানী মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত যৌথ সভায় মির্জা আলমগীর অভিযোগ করেন, সরকার দলীয় মন্ত্রী এমপিরা প্রভাব খাটিয়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের রায় পাল্টে দিচ্ছে। তাদের এমপিরা, তাদের মন্ত্রীরা তারা প্রভাব বিস্তার করছে, তারা ভোট ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে এবং তাদের পক্ষে তাদের ফলাফল নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে দুর্বার গণ আন্দোলন করে তুলতে হবে। যৌথ সভায় সৌদি আরব সফর শেষে রোববার দেশে ফিরলে বিমানবন্দরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্বর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এতে বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান বক্তব্য রাখেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। প্রতিবন্ধীদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে কর্পোরেট সেক্টর ও বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিবন্ধীদের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। চতুর্থ বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও ত্রয়োদশ জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। মানুষ ঘোষ জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবন্ধীদের এই অনুষ্ঠানে তাদের সাথে মিশে অনেকটা সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারো কারো কথাও শোনেন। সরকারের পক্ষ থেকে এই বিশেষ দিবসে প্রতিবন্ধীদের দেয়া হয় কৃত্রিম পা, হুইল চেয়ার আর সেলাই মেশিন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় প্রতিবন্ধীদের সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান। এরা আমার সমাজের বোঝা না, এরা আমাদেরই একটা অংশ এবং তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্যবোধ আছে এবং সেটাই আমরা করব যাতে তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেই সুপ্ত প্রতিভাটা যেন বিকশিত হতে পারে। চলতি আদমশুমারিতে প্রতিবন্ধীদের গণনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সঠিক পরিসংখ্যান জানার জন্য প্রতিবন্ধীদের জন্য সরকার আলাদা জরিপ করবে। যদিও আমাদের দেশে এটা দুর্ভাগ্য যে সকলে প্রতিবন্ধী হলেই নিতে চান না বা স্কুলে ভর্তি করতে চান না, এই মানসিকতাটা পরিহার করতে হবে এবং এখানে তাদের জন্য যে বিশেষ সুযোগ সুবিধা যাতে সৃষ্টি হয় সেক্ষেত্রে যত্নবান হতে হবে সকলকে। আমি কর্পোরেট সেক্টর ও বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান জানাবো যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য কর্মক্ষেত্র তৈরি করুন, কারণ আপনাদের তো আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি। কাজে আগামীতে এই সুযোগ সুবিধা চাইতে গেলে এখানেও আমরা একটা শর্ত জুড়ে দেব যে প্রতিবন্ধীর জন্য বিশেষ ব্যবস্থা তাদের দিতে হবে।
পরে প্রধানমন্ত্রী দর্শক সারিতে বসে প্রতিবন্ধীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। লিবিয়া প্রসঙ্গ। লিবিয়ায় সরকার বিরোধীদের দেয়া অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গাদ্দাফি সরকার। এই প্রস্তাবকে একটি অপকৌশল বর্ণনা করে সবকিছু আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য বিদ্রোহীদের শর্ত দিয়েছে তারা। এদিকে ব্রেগা শহর দখলের জন্য আবারও হামলা চালিয়েছে বিদ্রোহীরা। আর সামরিক সম্পত্তি ও কর্মকর্তাদের লিবিয়ায় মানবিক কাজে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত কঙ্কন নাগের রিপোর্টে। শুক্রবার লিবিয়ার বিদ্রোহীদের দেয়া অস্ত্রবিরতির প্রস্তাবকে সময় নষ্টের অপকৌশল বলে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে গাদ্দাফি সরকার। সরকারি মুখপাত্র মুসা ইব্রাহিম জানিয়েছেন, বিদ্রোহীরা সত্যি সত্যিই শান্তি চাইলে প্রথমে তাদেরকে দখল করা শহরগুলো ছেড়ে দিয়ে সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এছাড়া লিবিয়ায় আন্তর্জাতিক বাহিনীর সামরিক অভিযানকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলেও বর্ণনা করেন তিনি। You're not offering peace if you are making impossible demands. It's a trick. It's a trick. If you want peace, you keep things as they are, you sit down and you negotiate. But to make impossible demands is a trick. So what they are doing is not a genuine wish for peace. তবে অস্ত্রবিরতির প্রস্তাব দিলেও এখনো পূর্ব লিবিয়ার শহর ব্রেগা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। আজদাবিয়া ও ব্রেগার মধ্যবর্তী রাস্তায় ভারী কামান ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে তারা সরকারি সেনাদের সাথে তুমুল লড়াই চালাচ্ছে। এদিকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল চাইলে লিবিয়ায় মানবিক সাহায্য করার কাজে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাদের সামরিক সম্পদ ও কর্মকর্তাদের নিয়োগ করবে বলে জানিয়েছে সংস্থাটি। ব্রাসেলসে সংস্থার মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক মুখপাত্র। কঙ্কন নাগ, এটিএন বাংলা। গোলাগুলি কমে আসায় খানিকটা শান্ত হয়েছে লিবিয়ার তিউনিসিয়া সীমান্ত। সচল হতে শুরু করেছে জীবনযাত্রা। সীমান্ত লাগোয়া শরণার্থী শিবিরেও কমেছে আটকে পড়া মানুষের সংখ্যা। উদ্ধার মিশন শেষ করে দেশে ফিরতে শুরু করেছেন আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মীরা। তবে ত্রিপোলিতে শেষ মুহূর্তে বড় ধরনের ক্র্যাকডাউন আশঙ্কায় বাংলাদেশি মিশনের কূটনীতিকরা এখনো রয়ে গেছেন সেখানে। লিবিয়া সীমান্তের রাজনীতি থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। প্রায় 6 সপ্তাহের চরম আতঙ্ক কাটিয়ে লিবিয়া লাগোয়া তিউনিসিয়া সীমান্তের শহরগুলো জেগে উঠতে শুরু করেছে। চলছে গাড়িঘোড়া। সীমান্তে আশ্রয় নেয়া লিবিয়া ফেরত 2 লাখেরও বেশি মানুষকে সহযোগিতা দিয়ে দেশে ফিরে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরাও। সমন্বয়ের অভাবেই বাংলাদেশিদের প্রত্যাবাসন বিলম্বিত হয়েছে বলেও অভিযোগ তাদের। IOM এবং বাংলাদেশ গভর্নমেন্টের যারা আছে সেই জায়গাটাতে কোঅর্ডিনেশনটাকে আরো একটু বাড়ানো যেত। অনেকেই পাসপোর্ট পাচ্ছে কিন্তু তারা যেতে পারছে না, তারা লাইনে দাঁড়িয়ে আছে। এদিকে লিবিয়ার একেবারে সীমান্তের শহর তিউনিসিয়ার বেন গার্ডেনে এসে আশ্রয় নিয়েছেন অনেক লিবীয় নাগরিকও। অন্য দেশের শরণার্থীদের সাথে লিবিয়ার এসব নাগরিককেও নিরাপত্তা দিচ্ছে তিউনিসিয়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। احنا استقبلنا الاخوه البنغلاديشيين اخوه مسلمين كيفنا واخوه معناها مهاجرين جايين في ظروف صعيبه بحكم فما حاله حرب في ليبيا في الجهه الاخرى من الحدود। গত 2 দিন ধরে ফাঁকা সীমান্ত চেকপয়েন্ট। আগে হাজার হাজার মানুষ এ পথে লিবিয়া ছাড়লেও এখন সে অবস্থা নেই। তবে সীমান্ত তল্লাশি কঠোর হয়েছে আগের চেয়ে। সতর্ক রয়েছেন এপার সীমান্তের সীমান্তরক্ষী ও গোয়েন্দা কর্মীরাও। খুব পরিচিত কিংবা প্রসিদ্ধ না হলেও রাজতীরের এই সীমান্ত পয়েন্টটি লিবিয়া পরিস্থিতির কারণে এখন বিশ্বব্যাপী পরিচিত। আর এই সীমান্ত পয়েন্টটি বাংলাদেশি যারা লিবিয়ায় ছিলেন তাদের কাছে ত্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এই সীমান্ত দিয়েই হাজার হাজার বাংলাদেশি লিবিয়া ছেড়েছেন, চলে গেছেন নির্বিঘ্নে দেশে। তাই এই পথ দিয়ে যারা গেছেন তাদের দীর্ঘদিন মনে থাকবে রাজতীর সীমান্তের সেই অভ্যর্থনা এবং এখানকার মানুষের ভালোবাসা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, রাজতীর সীমান্ত, তিউনিসিয়া। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের প্রতি পর্যটকদের আকর্ষণ দিন দিন বাড়ছে। তবে যাতায়াত সমস্যা ছাড়াও থাকা খাওয়ার সুষ্ঠু ব্যবস্থা না থাকার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনার অভাব রয়েছে বলে মনে করেন পর্যটকরা। তাদের মতে অপরিকল্পিতভাবে বহু ইট পাথরের ভবন গড়ে ওঠায় ছোট্ট দ্বীপটি প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। নাদিরা কিরণের 2 পর্বের রিপোর্টের প্রথম পর্বটি দেখুন। সমুদ্রে রূপালী ঢেউয়ের তোড় বিরামহীনভাবে পাড়ে এসে ভিড়ে, আর তা শীতল করে দিয়ে যায় তীরের কালো পাথরের তাপ।
তীরবর্তী প্রবালের গা ছুঁয়েই কেয়া নারকেল বনের ছায়া। প্রকৃতির এত রূপ রস বিধাতা যেন একসঙ্গে ঢেলে দিয়েছে বঙ্গোপসাগরের তীরবর্তী দেশের ছোট্ট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে, যেখান থেকে রয়েছে রক্তিম সূর্যের উদয় অস্তের দৃশ্য আর প্রবালের গায়ে বসে মনোলোভা চাঁদনি রাত উপভোগের সুযোগ। অনেক ভালো লাগতেছে, এই ফার্স্ট আসছি, অনেক সুন্দর। কক্সবাজার থেকে এটা অনেক পরিষ্কার পানি এবং বীজটাও অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে আমার। ঢাকা থেকে বাস যোগে কক্সবাজার পেরিয়ে সর্বোচ্চ 10 ঘন্টার পথ শেষে টেকনাফ, সেখান থেকে জাহাজে 2.5 ঘন্টায় 34 কিলোমিটারের সমুদ্রপথ পেরিয়েই স্বপ্নের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আমি অভিভূত, এমন প্রবাল আমি আর কোনো বিচে দেখিনি, তবে প্রচারণার অভাব রয়েছে। এই জায়গার নামটি শুনলেও ইন্টারনেটে তেমন কোনো তথ্য পাইনি, টুরিস্ট গাইডও দরকার। তবে পুরোপুরি নির্জনতার স্বাদ পেতে অনেকেই স্পিড বোটে পাড়ি দেয় আরেকটু দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপে। বেসরকারি উদ্যোগে সম্প্রতি সেখানে গড়ে উঠেছে রিসোর্ট। বাংলাদেশে এই ইকোট্যুরিজম বলেন আর রেসপন্সিবল ট্যুরিজম বলেন, এটা একদমই আনকরা নতুন। গভর্নমেন্টের উচিত এখন এই দ্বীপটাকে যদি বাঁচাতে হয় তাহলে খুবই দ্রুত যতগুলো স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে একটা নীতিমালা চূড়ান্ত করা। পর্যটকদের সমস্যা সমাধানে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসক। আমরা একটি মাস্টার প্ল্যান অলরেডি করে ফেলছি, দ্বীপটি আরো ব্যাপক বনায়নের কার্যক্রম, পরিবেশ বান্ধব গাছ লাগানোর জন্য চারিদিকে ওয়াকওয়ে থাকবে। আমরা যেটা করতে চাচ্ছি থ্যাসেট হাউস, সন বা যে টালির ঘর বা এরকম দৃষ্টিনন্দন। সেন্ট মার্টিনের প্রতি দেশি বিদেশি পর্যটকের আকর্ষণ বাড়াতে এসব উদ্যোগ শিগগিরই বাস্তবায়নের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। আগামী সোমবার ইসলামী আইন বাস্তবায়ন পরিষদের ডাকা হরতালে সমর্থনের বিষয়টি এড়িয়ে সরকারের কাছে প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালার সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এই ব্যাখ্যা দাবি করেন। বিএনপি সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান এতে বক্তব্য রাখেন। বিএনপি নেতারা বলেন, সরকারের উচিত প্রস্তাবিত নারী নীতির কোন অংশ যদি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অনুশাসনের বিপক্ষে থাকে তা প্রত্যাহারের ঘোষণা দেয়া। বিএনপি নীতিগতভাবেই ধর্মীয় অনুশাসন বিরোধী যে কোনো নীতি ও আইনের বিরুদ্ধে এবং সরকারের এই ধরনের কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামের পক্ষে ছিল, আছে ও থাকবে। আমরা আমাদের বক্তব্যটা খুব স্পষ্ট দিয়েছি। আমরাই বলতে পারি এটা নৈতিক সমর্থন। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। প্রায় 4 কোটি টাকারও বেশি লেনদেনের মধ্য দিয়ে শেষ হল 3 দিনের ঢাকা ট্রাভেল মার্ট 2011। স্থানীয় একটি হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মেলার আয়োজক ও বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এই তথ্য জানিয়ে মেলার সফলতা তুলে ধরেন। তিনি বলেন, মেলায় প্রতিদিন প্রায় 20,000 দর্শকের সমাগমে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট, ট্যুর প্যাকেজ বিক্রি সহ নানা ক্ষেত্রে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তথ্য সচিব হেদায়েতুল আল মামুন এতে আরো বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সবশেষ আকর্ষণ ছিল রাফেল ড্রয়ের আয়োজন। টিকিট ক্রেতাদের মধ্যে লটারির মাধ্যমে প্রথম ও দ্বিতীয় পুরস্কার বিজয়ীরা তুর্কি এয়ারলাইন্সের ঢাকা টু ইস্তাম্বুল ঢাকা ভ্রমণের সুযোগ পাবেন। বেতলাই পালিকো আন্তর্জাতিক সংবাদ। ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষ চলছে আইভরি কোস্টের আবিদজানে। নগরীর প্রধান সেনা ঘাঁটিতে সেনা সদস্যরা নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, ব্যাপক গোলাগুলির মধ্যে তারা পালাতেও পারছেন না। বন্ধ রয়েছে নগরীর সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, চলছে ব্যাপক লুটতরাজ। রেডক্রস জানিয়েছে, লড়াইয়ে পশ্চিমাঞ্চলে শুধুমাত্র দুপুরি এলাকাতেই নিহত হয়েছে অন্তত 800 জন। এর মধ্যে প্রেসিডেন্ট প্যালেস দখলের চেষ্টা করছেন গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী আলাসানে ওয়াতারার সমর্থকরা। তবে ক্ষমতা ধরে রাখা প্রেসিডেন্ট লরেন বাগবো কোথায় আছেন তা জানা যায়নি। এশিয়া ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসায়িক সভা গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান ইউসুফ আব্দুল্লাহ হারুন এতে সভাপতিত্ব করেন। ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান জামাল উল্লাহ, পরিচালক আলমগীর কবির, জাহাঙ্গীর আলম, মাহবুবুল আলম তালুকদার,
তারিক সুজাত, ব্যবস্থাপনা পরিচালক KAM ফেরদাউস এ সময় উপস্থিত ছিলেন। রংপুরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে এটিএন বাংলা চেয়ারম্যান ড মাহফুজুর রহমান নির্মিত প্রামাণ্যচিত্র মুক্তিযুদ্ধের ইতিহাসের সিডি ও ডিভিডি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এই কর্মসূচি হাতে নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য HN আশিকুর রহমান। সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে 1600 ছাত্রছাত্রীর মধ্যে সিডি ডিভিডি বিতরণ করা হয়। আশিকুর রহমান জানান, পর্যায়ক্রমে 6000 সিডি ও ডিভিডি বিতরণ করা হবে। এবার রয়েছে পার্টেক্স খেলার খবর। পাকিস্তানের বিশ্বকাপ অধিনায়ক শহীদ আফ্রিদি সহ বেশ কজন সিনিয়র খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না। আফ্রিদি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি সহ আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটারের বিশ্রামের প্রয়োজন রয়েছে। আগামী 18 এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। সফরে একটি টি-20, 5টি ওয়ানডে এবং 2টি টেস্ট খেলবে তারা। গত বছর টি-20 বিশ্বকাপের পর থেকে এবারের বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান দল বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় ক্রিকেটাররা ক্লান্ত হয়ে পড়েছেন। এই কারণে কিছু খেলোয়াড়ের বিশ্রাম প্রয়োজন বলে জানান শহীদ আফ্রিদি। সংবাদ শেষ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150 জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডনে শুরু হওয়া 3 দিনের আনন্দ উৎসবের খবর দিয়ে এই উৎসবটি উৎসর্গ করা হয়েছে কবিগুরুকে। এতে বিশ্বকবির অমর সৃষ্টিগুলো প্রবাসীদের সামনে তুলে ধরেন বিখ্যাত কবি গুলজার, সঙ্গীত শিল্পী কবিরা কৃষ্ণমূর্তি, হরিহরণ, পণ্ডিত অজয় চক্রবর্তী সহ আরও অনেকে। লন্ডন থেকে আরও জানাচ্ছেন MA কাদের। মঙ্গল প্রদীপ জেলে উপস্থিত অতিথিবৃন্দ সূচনা করেন এই আনন্দ উৎসবের। এই সময় তারা পশ্চিমা সংস্কৃতির ঝোড়ো হওয়া থেকে উপমহাদেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। That's the order of the day because the societies are fusing, the world is fusing, and it's a natural, normal process which is going on. It has to be done with taste. If it's done with taste, it's good. If you just don't know the subject and do it, well, it's bad. হরিহরণের কথার সাথে তাল মিলিয়ে পাশ্চাত্যের কোনো সাহায্য না নিয়েই শুদ্ধ রাবীন্দ্রিক চর্চায় মেতে ওঠেন উপস্থিত শিল্পীরা। এতে গুলজার সবাইকে শোনান কবিগুরুর কবিতার অনুবাদ। আবৃত্তির নিজস্ব ঢং কবিতায় আনে এক ভিন্ন ধরনের বৈচিত্র্য। গানের পালায় প্রথমে আসেন পণ্ডিত অজয় চক্রবর্তী। ভরাট কণ্ঠে তিনি ফুটিয়ে তোলেন রবীন্দ্রসঙ্গীতের মোহময় সৌন্দর্য। আর প্রথম দিনের সব শেষ শিল্পী হিসাবে কবিতা কৃষ্ণমূর্তির গানের কণ্ঠ স্তব্ধ করে দেয় লন্ডনের আলেকজান্দ্রিয়া প্যালেসের শ্রোতাদের। MA কাদের, ATN বাংলা, লন্ডন। এই ছিল এখনকার সংবাদ। শেষ করার আগে ইউসুফি সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্বকাপ জয়ের জন্য শ্রীলঙ্কার দেয়া 275 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। জয়াবর্ধনের দুর্দান্ত সেঞ্চুরি, টুর্নামেন্টের সর্বোচ্চ রান দিলশারের, উইকেট শিকারী জহির আফ্রিদি। বিশ্বকাপ ফাইনাল দেখতে টিভির সামনে কোটি কোটি ক্রিকেট প্রেমী। ঢাকায় শুরু হওয়া উৎসবের পর্দা নাচছে মুম্বাইয়ে। নতুন বিচারক নিয়োগের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হচ্ছে জানালেন প্রধান বিচারপতি। বিচার বিভাগকে ব্যবহার করে বাকশাল প্রতিষ্ঠা করতে চায় সরকার, অভিযোগ বিএনপি। প্রতিবন্ধীদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে কর্পোরেট সেক্টর ও বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এবং সরকার বিরোধীদের অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান গাদ্দাফি সরকারের। খানিকটা শান্ত লিবিয়া তিউনিসিয়া সীমান্ত সচল হতে শুরু করেছে জীবনযাত্রা। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।